अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सर। सलाम। अस्सलाम वालेकुम। सलाम। আমাদের গ্রুপে ফাইনালের সিলেবাস দেখেছো তো সবাই? जी सर। जी सर। ক্লাসের গ্রুপে ফাইনালের সিলেবাস দেওয়া হয়েছে। যে পৃষ্ঠাগুলো নাই সেগুলো ইচ্ছা করলে বাদ দিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। সালাম। তারপরে তোমাদের এমসিকিউ বা ক্রিয়েটিভ হবে বার্ষিকের জন্য। সেখানে সেট হবে, প্রশ্নের সেট হবে বলছিলাম মনে হয়। তোমার জন্য যেটা 1 নম্বর সেট সেটা এক নম্বর প্রশ্ন, সেটা আরেকজনের জন্য হতে পারে 12 নম্বর, আরেকজনের জন্য 17 নম্বর, এভাবে হতে পারে। আর এমসিকিউ হলেও কিছু নূতনত্ব থাকবে। কোনো প্রশ্নে মনে করো অপশন থাকবে না, এক কথায় উত্তরের মতো। তখন অঙ্ক করে উত্তর তোমার টাইপ করে দেয়া লাগবে। ছোট ছোট অঙ্ক থাকবে, সেখান থেকে অঙ্ক করে টাইপ করে দেয়া লাগবে। এইভাবে প্রিপারেশন নিতে থাকো। এখন আমরা আছি রামিল চ্যাপ্টারের মধ্যে। রামিল চ্যাপ্টারের মূল বক্তব্য ছিল ডেবিট বসে সম্পদ এবং ব্যয়, ক্রেডিটে দায় এবং আয়। সম্পদ এবং ব্যয় কোনগুলো?
সম্পদ মানে স্যার যার ডেবিট ছিল স্যার ডেবিট। নগদ, তহবিল, ব্যাংক জমা হচ্ছে সম্পদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নগদ, তহবিল, ব্যাংক জমা। এরপরেই অন্যান্য সম্পদ আছে কলকবজা, যন্ত্রপাতি, দালান কোঠা, ভূমি, যেগুলোর ব্যবহার দীর্ঘদিন ধরে চলে, এগুলোকে বলে সম্পদ। এগুলো ডেবিটে আসে। ব্যয় অর্থ যেগুলো তোমার কোনো খরচ, কোনো সুবিধা নিয়ে তুমি প্রদান করেছো, যেগুলো কোনো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ব্যয় অর্থ যেগুলো কোনো সুবিধা নিয়ে তুমি পেমেন্ট করেছো এবং যার কোনো অংশই কোনোদিন আর ফেরত আসবে না। বেতন, ভাড়া, মজুরি, ক্রয়, এগুলো হচ্ছে ব্যয়, এগুলো ডেবিটে বসবে। ডেবিটে এগুলো লিখলা, তাহলে ক্রেডিটে হবে এর অপোজিট গুলো। এর অপোজিট যা আছে সেগুলো হবে ক্রেডিটে। সম্পদের অপোজিট কি? সম্পদের অপোজিট হচ্ছে দায়। দায়গুলো যাবে ক্রেডিটে এবং ব্যয়ের অপোজিট কি? আয়। ওই আয়গুলো যাবে ক্রেডিটে। যাওয়ার পর দুই দিক যোগ করে দেখবা, যদি সমান হয়ে যায় ভালো, সমান না হলেই যেদিকে যত কম হবে ওইদিকে গড়মিল হিসাব লিখে বা অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। এখন একটা তালিকা দেখা যাচ্ছে, আতেফ, জি স্যার। তালিকায় যাবতীয় সম্পদ ডেবিটে ভূমি, দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিনিয়োগ, দেনাদার, এগুলো দেখো সবকিছু থেকেই তুমি ইচ্ছা করলে টাকা পাবে। ভূমি বিক্রি করলে টাকা আসবে, দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র তোমার নিজের আছে, বিক্রি করলে টাকা পাবে ভবিষ্যতে, যন্ত্রপাতি, বিনিয়োগ, দেনাদার, প্রাপ্য নোট, নগদ, সোনা, সবগুলো মাধ্যমে তোমার টাকা আসতে পারে। আর নগদ মানে তো নগদ আছেই। এই সম্পদগুলো ডেবিটে যাবে। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো শুনতে পাচ্ছি। বলো, তাকে কিছু বলবা তুমি? কেউ আছে? তাকে কিছু বলবা? মানে শুরুতে যে পণ্য নিয়ে আসবা, এটা এক ধরনের ব্যয়। মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, এগুলো দেখো সবকিছু পেমেন্ট করলে আর কোনোদিন ফেরত আসবে না তোমার কাছে। এগুলো হচ্ছে যাবতীয় খরচ বা ব্যয়। মেরামত, অফিস খরচ, অবচয়। অবচয় মানে সম্পদ ব্যবহার করার ফলে যে ক্ষয় হয়, এটা হচ্ছে অবচয়। যে কোনো কিছুরই ক্ষয় আছে। তুমি মোবাইল যেটা কিনলা নতুন, সেটা কেনার দিন একরকম মনে হবে, আর এক বছর পর ওটা মনে হবে অন্যরকম। তার মানে এটা প্রতিনিয়ত ব্যবহারের ফলে যে ক্ষয় হচ্ছে, এটাকে বলে অবচয়। তারপর কুঋণ মানে দেনাদারের কাছ থেকে প্রাপ্য টাকা যে আদায় হবে না, এটাও এক ধরনের ব্যয়। সম্পদ ব্যবহার ফলে যে ক্ষয় হচ্ছে সেটা যেমন ব্যয়, আবার যেটা আদায় হবে না, যাকে বলে কুঋণ বা অনাদায়ী পাওনা, এটা হচ্ছে ব্যয়। বাট্টা ইত্যাদি ডেবিটে লিখবা। অগ্রিম খরচ যদি প্রদান করো, অগ্রিম বেতন, ভাড়া, মজুরি ইত্যাদি। অগ্রিম অর্থ প্রদান এক ধরনের সম্পদ, কারণ এর দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, এই জন্য এগুলো সম্পদ। এগুলো সব ডেবিটে আসবে। বিনিয়োগের প্রাপ্য সুদ, যা থেকে ভবিষ্যতে টাকা আসবে। প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া, কারণ
ভবিষ্যতে এ টাকা পাওয়া যাবে বলে এগুলো সম্পদ হিসাবে ধরে নেওয়া হয়। বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ ইত্যাদি। বিক্রয় যেন সবসময় ক্রেডিট হয় জাবেদায়, বিক্রয় ফেরত হবে সবসময় ডেবিট। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে সবসময় ডেবিট হয়। প্রদত্ত ঋণ যা দিচ্ছ, দেওয়ার পর এটা আবার ফেরত আসবে তোমার কাছে, এই জন্য এগুলো সম্পদ ক্রেডিট দিকে যাবে। এর অপোজিট গুলো যাবতীয় দায়। পাওনাদার মানে যারা টাকা পাবে। প্রদেয় নোট মানে যে নোট পরিশোধ করতে হবে। এই নোট তৈরি করা হয় সাধারণত ক্রয়ের ক্ষেত্রে। ধারে ক্রয়ের ক্ষেত্রে তুমি একজনের কাছে অঙ্গীকার করবা টাকা পরিশোধের ব্যাপারে, এটাই হচ্ছে প্রদেয় নোট। দায় এটা ক্রেডিটে। ব্যাংক জমাতিরিক্ত ঋণ মানে ব্যাংক থেকে যত টাকা অতিরিক্ত নেওয়া হয় সেটাও দায় ক্রেডিটে। যাবতীয় আয় এবং লাভসমূহ যাবে ক্রেডিটে। বিক্রয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, উপভাড়া, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, এগুলো সব আয়, এই জন্য এগুলো সব যাবে ক্রেডিটে। অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম কোনো কিছু যদি গ্রহণ করো এগুলো হবে দায়। অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, অগ্রিম অর্থ গ্রহণ এক ধরনের দায়, কারণ এই জন্য ভবিষ্যতে সেবা প্রদান করতে হবে। অগ্রিম নিয়েছো কোনো সার্ভিস না দিয়েই, যে টাকা অগ্রিম নেবে এটা হচ্ছে দায়। মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, ঋণ সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি। তোমরা একটা টাকা সংগ্রহ করে বিশেষ উদ্দেশ্যে নিজের কাছে রাখলাম, সঞ্চিতি রাখলাম, এটা কি কারো সম্পদ হবে? বিশেষ উদ্দেশ্যে টাকা সংগ্রহ করে রাখলা, এটা কি সম্পদ হবে? না না না, এটা কি হবে? দায় হবে। দায় হবে স্যার এটা। দায়ের কারণেই ক্রেডিটে লিখবা। এরপর ক্রয় ফেরত, ক্রয় সবসময় যাবে দায় হবে ক্রেডিট। মূলধন মানে যে টাকা প্রতিষ্ঠানের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, যদিও নিজের টাকাই, কিন্তু প্রতিষ্ঠানে বসে এটা দায়স্বরূপ বিবেচনা করা হবে। হ্যালো, শুনতে পাচ্ছ তো? এই যা দেখলা তখন এখান থেকে কি প্রশ্ন আছে কার বলো? হ্যালো, স্যার কোনো প্রশ্ন নাই স্যার। যে দুই দিক সমান হয়ে যাচ্ছে তখন ভালো, আর সমান না হলে তখন অনিশ্চিত হিসাব দিব স্যার। যেদিকে কম হবে সেদিকে অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করে দেখাবা। এরপরে আমরা এখন একটা গ্রামীণ দেখতে পাচ্ছি। এখানে নগদ টাকার সম্পদ, এই জন্য ডেবিটে। মূলধন চিন্তা করা হয় যে টাকা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, এই জন্য দায় ক্রেডিট 1 লাখ। বিক্রয় হিসাব মানে আয়, এটা ক্রেডিটে 60,000। দেনাদার যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে এটা সম্পদ, ডেবিটে 9,000। ক্রয় হিসাব ব্যয়, ডেবিটে 20,000। বেতন খরচ হিসাব এটা ব্যয়, ডেবিটে 3,000। বাড়ি ভাড়া হিসাব ব্যয় 7,000, ব্যয় যেহেতু এই জন্য ডেবিটে। মজুরি খরচ এটাও ব্যয়, ডেবিটে। লিখে এখানে যোগ করে দেখা যাচ্ছে দুই দিক সমান হচ্ছে 1,60,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এটা গ্রামীণ মিলেছে, এখানে অনিশ্চিত হিসাব দরকার হবে না। কিন্তু যোগ করে যদি দেখা যেত একদিকে হতো 1,50,000 আর একদিকে 1,60,000, তাহলে যেদিকে কম 10,000 ওইদিকে অনিশ্চিত হিসাব 10,000 লিখে দুই দিক সমান করে দেখানো। অনিশ্চিত হিসাব 10,000 লিখে তখন
ক্রমিক নম্বর 9 দিতে হতো, আবার এখানে 8 পর্যন্ত আছে। ক্রমিক নম্বর 9 অনিশ্চিত হিসাব 10,000 লিখে দুই দিক সমান করে দেখানো হতো। এছাড়া এখানে এরপরে আরো একটা অমিল দেখা যাচ্ছে, সেখানে ডাটার পরিমাণ বেশি আছে। এই জন্য আমরা কয়েকটা স্লাইডে করেছি। এখানে মূলধন যেহেতু বাইরে থেকে নিয়ে আসা টাকা, এটা দায়ী, এই জন্য ক্রেডিটে 60,000। মজুদ পণ্য 1/1/17 তারিখে যেটা আছে, শুরুতে যে মজুদ পণ্য নিয়ে আসা হয় এটা ব্যয়, এই জন্য ডেবিটে। বিক্রয় এটা আয়, এই জন্য ক্রেডিটে 81,200। গ্যাস ও পানি এটা ব্যয় 840 টাকা, এই জন্য ডেবিটে। ভূমি ও দালান কোঠা সম্পদ, এই জন্য 20,000 ডেবিটে। মজুরি ব্যয় 18,490 ডেবিটে। দেনাদার 35,800 ডেবিটে। সম্পদের কারণে দেনাদার মানে জানো, যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে। কমিশন ব্যয় ডেবিটে 1,470। যন্ত্রপাতি ডেবিটে। সম্পদ 10,270। পরিবহন খরচ 3,370। উত্তোলন নিষ্প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন সবসময় ডেবিট হয়, এই জন্য ডেবিটে 2,480। ব্যবসায় খরচ ব্যয় ডেবিটে 990। নগদ তহবিল ডেবিটে 800। ব্যাংক জমা ডেবিটে। সম্পদ এ কারণে 5,260। বড় অভিকর ব্যয়ের কারণে ডেবিটে 840। আসবাবপত্র যেহেতু সম্পদ, এই জন্য ডেবিটে 1,250। প্রাপ্য বিল সম্পদ ডেবিটে 1,470। অবচয় ডেবিটে 1,410 ব্যয়ের কারণে। ভাড়া প্রাপ্তি 430 ক্রেডিটে আয়ের কারণে। বেতন ব্যয় 4,300, এটা ডেবিট ব্যয়ের কারণে। বিমা সেলামি খরচ 1,060, এটা ব্যয়, এই জন্য ডেবিটে। আন্তঃফেরত 490। আন্তঃফেরত মানে বাইরে থেকে যে পণ্য ফেরত আসলো, এটা বোঝায় বিক্রয় ফেরত। বিক্রয় যায় ক্রেডিটে, বিক্রয় ফেরত আসবে ডেবিটে 490। প্রদেয় বিল মানে যে বিল শোধ দিতে হবে, একটা দায়, এই জন্য ক্রেডিটে 4,000। পাওনাদার মানে যাদেরকে টাকা দিতে হবে, এটাও দায়, এই জন্য ক্রেডিটে 10,370। বই ফেরত ক্রেডিটে 6,700। বই ফেরত মানে ক্রয় ফেরত। ক্রয় ডেবিটে 1,62,520 টাকা। দুদিকে টোটাল সমান হয়ে যাচ্ছে, এই জন্য এখানে কোনো অনিশ্চিত হিসাব নিয়ে আসার প্রয়োজন হচ্ছে না, যেহেতু দুই দিক সমান হচ্ছে। হ্যালো, কোনো প্রশ্ন থাকলে বলো কারো। Sir, no question. স্যার নাই স্যার। হ্যাঁ, প্রশ্ন নাই? এরপরে এখন আমরা একটা বইয়ের প্রবলেম দেখতেছি। এটা তোমরা স্বইচ্ছায় কে বলতে চাও, কয়ের উত্তর বলো। শিহাব অ্যান্ড একটা রেওয়ামিলের কিছু উদ্বৃত্ত বলা আছে। শিহাব অ্যান্ড স্যার ব্রাদার্সের আমি বলবো। রেওয়ামিলে, হ্যাঁ বলো কোনটা কোন দফা স্যার অন্তর্ভুক্ত। এটা হবে স্যার হাতে নগদ 1/1/17 15,000 টাকা আর সমাপনী মজুদ 12,000 টাকা, তো সব মিলিয়ে আসবে স্যার 27,000 টাকা। হ্যাঁ, এই দুইটাই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ হাতে নগদের ব্যাপারে বলা হচ্ছে যে বছরের শেষ দিনের হাতে নগদ রেওয়ামিলে আসে। হাতে নগদ, ব্যাংক জমা, যে কোনো সম্পদ আসে শেষ দিনেরটা। তারপর
শেষ দিনেরটা যেহেতু আসে, এই জন্য এক এক তারিখ বা অন্য কোনো তারিখের হাতে নগদ আসবে না। সমাপনী মজুদ পণ্য যেহেতু অবিকৃত পণ্য, এটা ক্রয়েরই একটা অংশ। ক্রয় যেহেতু ডেবিটে একবার লেখা হচ্ছে 30,000, এই জন্য আলাদা সমাপনী মজুদ পণ্য আসবে না। এবার রেওয়ামিল তৈরির জন্য যেটা দেখতে পাচ্ছ, রেওয়ামিল তৈরির জন্য বলো, যে কেউ ইন্টারেস্টেড হলে প্রত্যেকটা ডাটা বলো কোনটা ডেবিটে যাবে আর কোনটা ক্রেডিটে যাবে। কোনটা ডেবিটে যাবে আর কোনটা ক্রেডিটে যাবে বলো। স্যার আমি বলবো স্যার। বলো। স্যার এখানে স্যার এই যে মূলধন যাবে হলো স্যার ডেবিটে, মূলধন ডেবিটে যাবে স্যার। কোন দিকে বললা মূলধন? স্যার মূলধন স্যার মূলধন ক্রেডিটে যাবে স্যার, ক্রেডিটে। কারণ বলো, কারণ সহ বলো, কারণ কি? স্যার কারণ হলো স্যার এই যে মূলধন মালিকানা সত্ত্ব, মূলধন হলো মালিকানা সত্ত্ব স্যার, মালিকানা সত্ত্ব সবসময় স্যার ক্রেডিটে বসে স্যার। এছাড়া আর কি? এছাড়া এটা প্রতিষ্ঠানে বসে চিন্তা করা হবে যে এই টাকা ফেরত দিতে হবে, এই জন্য এটা দায়ী, এই জন্য জি স্যার। ক্রেডিটে আসে। জি স্যার। আচ্ছা, এরপর স্যার দেনাদার হলো স্যার সম্পদ, সেজন্য স্যার ডেবিটে আসবে স্যার। আচ্ছা, তারপর স্যার পাওনাদার হলো দায়, সেজন্য স্যার এটা ক্রেডিটে যাবে স্যার। অনাদার দায়, এই জন্য ক্রেডিটে। আচ্ছা, জি স্যার। আর উত্তোলন হিসাব হলো স্যার এই যে উত্তোলন হিসাব স্যার, স্যার এক ক্রেডিটে ধরনের যাবে ব্যয় স্যার। স্যার, স্যার সেজন্য ডেবিটে যাবে স্যার। উত্তোলন কি? স্যার উত্তোলন এক ধরনের মানে ব্যয় স্যার, এটা স্যার ডেবিটে যাবে স্যার। এটা ব্যয়ের কারণে না, এটাকে ব্যয় বলা যাবে না। এটা তুমি জাবেদার কারণে বলবা যে নিজ প্রয়োজনে উত্তোলন করলে সবসময় উত্তোলন ডেবিট হয়, এই কারণে ডেবিটে যাবে। এছাড়া এটা মালিকানা শব্দের একটা অপোজিট ডাটা। মূলধন জি দিয়ে স্যার। যেমন মালিকানা সত্ত্ব বাড়ে, উত্তোলন দিয়ে মালিকানা সত্ত্ব কমে, এই জন্য ডেবিটে। তারপর নেক্সট বলো। স্যার ক্রয় হিসাব ডেবিটে যাবে স্যার, কারণ ক্রয় এক ধরনের ব্যয় স্যার। ঠিক আছে। স্যার বিক্রয় হিসাব স্যার ক্রেডিটে যাবে স্যার, এটা স্যার আয় হিসাব স্যার। হ্যাঁ, বলতে থাকো। স্যার বিনিয়োগ সুদ স্যার এটা আসবে না স্যার, সমাপনী মজুদ পণ্য স্যার। বিনিয়োগের, শোনো, বিনিয়োগের সুদ এটা আয়, জি স্যার। আয়ের কারণে এটা ক্রেডিটে আসবে। বিনিয়োগের সুদ আসবে, এটা জি স্যার। ক্রেডিটে। জি তারপর স্যার। আর সমাপনী মজুদ পণ্য স্যার ডেবিটে যাবে স্যার, একটু এটা আগে স্যার আমার সম্পদ স্যার। একটু আগে পেনিয়াল বলল যে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসবে না, কারণ সমাপনী মজুদ পণ্যটা ক্রয়েরই একটা অংশ। ক্রয় যেহেতু পুরো টাকা 30,000 ডেবিটে লিখতেছো, ওই পণ্যটার মধ্যে অবিকৃত পণ্য 12,000কে বলে সমাপনী মজুদ। যেহেতু ক্রয়ের জি টাকা স্যার। ডেবিটে লিখে দিচ্ছ পুরো 30,000, এই জন্য সমাপনী মজুদ পণ্য আসবে না। এখন তুমি ছাড়া অন্য কেউ বলো, বাকিগুলো অন্য কেউ বলো। আবরার তাসিন, আবরার তাসিন শুনতে পাচ্ছ? হ্যালো আবরার তাসিন। জি সমস্যা স্যার। হ্যাঁ, আবরার তাসিন, ওর শুনতে পাচ্ছ? আবরার তাসিন, স্যার আবরার তসিনের স্যার মাইক নাই স্যার। আচ্ছা, নাফিজ শাহরিয়ার শুনতে পাচ্ছ? হ্যালো নাফিজ শাহরিয়ার।
নাফিস শাহরিয়ার শুনতে পাচ্ছ? আরিয়ান, আরিয়ান বলো পরের কলামে যেগুলো আছে বিমা সেলামি থেকে বলো কোন দিকে যাবে রে আমিলের। হ্যালো আরিয়ান, শুনতে পাচ্ছ? হ্যালো স্যার আরিয়ান, আরিয়ান মনে হয় স্যার ঘুমায় পড়ছে স্যার, বুঝছেন? তাই তো মনে হচ্ছে। এবার আল ফাতির। স্যার আলফাতিরও স্যার পিসিতে স্যার, ও স্যার কথা বলতে পারবে না। আচ্ছা, এবার আরিয়ান সত্তার শুনতে স্যার ও পাচ্ছ? স্যার কথা বলতে পারবে স্যার। আরিয়ান সত্তার বলতে পারবা এই যে বিমা সিলামি থেকে কোনটা কোন দিকে আসবে? বিমা ইসলামী থেকে যা যা আসছে এগুলো কোনটা কোন দিকে আসবে বলো। অডিয়েন্স সত্তার, বলতে পারবা? হ্যালো আরিয়ান সত্তার, স্যার ও মনে হয় ভিজে গেছে স্যার। তাহলে তাসিন খান। হ্যালো তাসিন খান, বলতে পারবা জি স্যার। এই বিমা ইসলামী থেকে কোনগুলো রেমিলের ডেবিটে আসে আর কোনটা ক্রেডিটে কেন আসছে বলো। বিমা ইসলামী কোন দিকে আসছে রেমিলের? স্যার বিমা সালামি আসে স্যার ডেবিট দিকে। নেক্সট আমদানি শুল্ক। স্যার এটাও আসে স্যার স্যার এটাও ডেবিট দিকে। তারপর কমিশন প্রাপ্তি আসে স্যার প্রাপ্ত ক্রেডিট দিকে। কমিশন হলো ক্রেডিট, নেক্সট আর স্যার বিনিয়োগ হচ্ছে স্যার ডেবিট দিকে। বিনিয়োগ বিনিয়োগ ডেবিট। ব্যাংক জমার সুদ হলো ডেবিট। ব্যাংক জমার সুদ স্যার মানে ব্যাংক সুদ তোমার, জমা সুদ হবে স্যার ক্রেডিট। আর আসবে আবার আসবে শোনো, ব্যাংক জমার সুদ বুঝে নাও আগে। তুমি যে টাকা ব্যাংকে জমা রেখেছো তার উপরে যে সুদ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ব্যাংক জমার সুদ, এটা আয়, এই জন্য ক্রেডিটে। নেক্সট বলো, তাহলে স্যার ক্রেডিট। জি স্যার। নেক্সট বলো। আর আসবাবপত্র হবে স্যার ডেবিট। হিসাব হবে ডেবিট, স্যার তারপর বিজ্ঞাপন হবে স্যার আর বিজ্ঞাপন ডেবিট। হবে ডেবিট। পারম্পরিক মজুত পণ্য এটা হবে ডেবিট। নেক্সট স্যার সমাপনী ব্যাংক জমা হবে ব্যাংক ডেবিট। জমা এটা হবে ডেবিট। এটাও সম্পদ, এই কারণে ডেবিট হবে। ডেবিট হওয়ার পর দুই দিকে যা যা বললা সব যোগ করবা। ডেবিট আর ক্রেডিট যোগ স্যার করবা। যোগ করলে যদি সমান হয় ভালো কথা, সমান না হলে তোমার যেদিকে কম হবে এবং যত কম হবে অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করে জি স্যার। দেখাতে হবে। অনিশ্চিত হিসাব Yes, sir. লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। ইয়েস স্যার। এবার মুয়াজ হেলাল, শুনতে পাচ্ছ মুয়াজ হেলাল? জি স্যার। এখানে এই যে গয়ে যা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় আয় দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার, মুনাফা দিতে হয়। মুনাফা জাতীয় আয় কোনগুলো নিয়ে যাবা মুনাফা জাতীয় আয়ের মধ্যে?
এখানে যা যা আছে এর ভিতরে মুনাফা জাতীয় আয়ের ভিতরে কোনগুলো নিয়ে যাবা? স্যার বিক্রয় আসবে, বলতে থাকো। বিক্রয়, তারপর স্যার বিনিয়োগের সুদ, তারপরে তারপর স্যার ব্যাংক জমার সুদ, তারপর স্যার কমিশন প্রাপ্তি, পর তারপর স্যার স্যার আর নাই তো স্যার। এই চারটা যোগফল করলেই মুনাফা জাতীয় আয় মানে চলতি বছরের আয় বোঝায়। এই চারটা ছাড়া অন্য কোনো আয় নাই, এই জন্য এই চারটাই দিবা, তাই না? আর জি স্যার। মুনাফা জাতীয় ব্যয়ে কি কি দিবা? মুনাফা জাতীয় ব্যয়ের ভিতর কি কি দিবা? স্যার মুনাফা যেটা ব্যয়ের মধ্যে আছে স্যার ক্রয়, তারপর স্যার বিমা স্যালামি স্যার, তারপর স্যার আমদানি শুল্ক, এরপর স্যার বিজ্ঞাপন স্যার, বিজ্ঞাপন তারপর স্যার প্রাণ স্যার আসবাবপত্র হবে না? হবে না। না ভাই, এটা মূলধন ভাই। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে যাবে আসবাবপত্র, যেগুলো সম্পদ ক্রয়, সেগুলো যাবে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে চলতি বছরের খরচ যেগুলো, এগুলো আসে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। আর এখানে মুনাফা জাতীয় ব্যয়ের যে তালিকা বলা হলো, এগুলো সব যোগ করে দেখাতে হবে, তাহলেই মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় হবে। এইভাবে তো তোমাদের এমসিকিউ এর মধ্যেও এই ধরনের অঙ্ক দিয়ে বলা যেতে পারে, ছোট্ট, এত বড় না, ছোট অঙ্ক দিয়ে বলা যেতে পারে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত, এগুলো এভাবে বলা যেতে পারে। এরপরে এখন বলো, আর কার কি, কোথায় কি কোশ্চেন আসছে? আর কোথায় কার কি প্রশ্ন আছে বলো। আছে কারো প্রশ্ন? এখান থেকেই আমরা আরো সৃজনশীল বা এমসিকিউ এর জন্য এখান থেকে আরো প্র্যাকটিস করতে পারি, যেখানে চলতি সম্পদ এবং ব্যয়ের শ্রেণীবিভাগ আছে। ওখান থেকে আমরা স্যার রেওয়া মিল মানে কি? রেওয়া মিল হচ্ছে খতিয়ানের ডেবিট, এবং একটু আগে একটা বক্স দেখেছো না, জি স্যার। ওই অনুযায়ী বক্স করে রেওয়া মিল তৈরি করে দেখাতে হবে। এখন রেদওয়ান রাদিত, শুনতে পাচ্ছ? জি স্যার। বলো, তোমাকে যদি বলে চলতি সম্পদ নির্ণয় করো, এই যে আমরা এখন যে উদ্বৃত্তগুলো দেখতে পাচ্ছি, জি স্যার। চলতি সম্পদের মধ্যে কোনগুলো দিবা? চলতি সম্পদ স্যার চলতি সম্পদের মধ্যে কোনগুলো দিবা? আসবাবপত্র, হ্যাঁ বলো, কি কি? আসবাবপত্র স্যার, তারপরে স্যার আমদানি শত হবো না স্যার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, ডিপলি চিন্তা করে বলতে হবে যে চলতি সম্পদ, সম্পদ জি মানে স্যার। তার ভিতর কোনো ব্যয় বলা যাবে না। আমদানি জি শুল্ক, স্যার। আমদানি শুল্ক তো ব্যয়, সেটা কি কোনোদিন সম্পদে আসে? না স্যার, না স্যার। এগুলো দেখেই যা ইচ্ছা তাই বললে হবে না। এখানে চলতি সম্পদ মানে যেখান থেকে তুমি দ্রুত ক্যাশ পেতে পারো,
সম্পদের মধ্যে কিছু কিছু ব্যাপার থাকবে যেগুলো চলতি সম্পদ। যেমন এখানে দেনাদার 25,000, খাতায় নোট করো, খাতায় লিখো সবাই। চলতি সম্পদ এটা আমরা এখন আলোচনা করতেছি। দেনাদার 25,000 চলতি সম্পদে আসবে। সমাপনী মজুদ পণ্য যদিও রেওয়ামিলে আসে না, কিন্তু সমাপনী মজুদ পণ্য থেকে তোমার দ্রুত ক্যাশ আসতে পারে। এই জন্য সমাপনী মজুদ পণ্য ডেবিটে লিখবা, সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদে লিখবা 12,000। আর লিখবা হচ্ছে সমাপনী ব্যাংক জমা, যেটা ব্যাংকে আছে, তুমি চেক কেটে সহজেই টাকা উঠাতে পারো। খাতায় তাহলে নোট করো, চলতি সম্পদের মধ্যে আসবে দেনাদার 25,000, সমাপনী মজুদ পণ্য 12,000, সমাপনী ব্যাংক জমা 6,000। তাহলে 25,000 আর 12,000 37,000 আর 6,000, এইভাবে 43,000 টাকা হবে। 37,000 আর 6,000 43,000 হবে চলতি সম্পদের মধ্যে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ভয়েস হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে বলো। চলতি সম্পদ সবাই নোট করলা খাতায়? চলতি সম্পদের মধ্যে আসলো দেনাদার 25,000, সমাপনী মজুদ পণ্য 12,000 আর সমাপনী ব্যাংক জমা 6,000। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে প্র্যাকটিস করতে থাকো। আমাদের সিটি পরীক্ষা আছে সামনে, আবার বার্ষিক পরীক্ষা আছে সামনে। বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের ক্লাসের গ্রুপে দেওয়া হয়েছে। আর সিটি পরীক্ষার সিলেবাস হবে সিলেবাস বইতে যা লেখা আছে তাই। বার্ষিকের প্রথম সিটি সিলেবাসে যা লেখা আছে তাই। বার্ষিক পরীক্ষার প্রথম সিটি সিলেবাস যা লেখা আছে এ অনুযায়ী প্রিপারেশন নেবা। স্যার প্রথম সিটি সিলেবাসের উপর মানে সেকেন্ড সিটি না স্যার? আমাদের বার্ষিকের কোনো সিটি পরীক্ষা হয়েছে? বার্ষিকের মধ্যে ফার্স্ট সিটি সিলেবাস যেটা আছে ওটা হবে